শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানকে মাটিতে নামিয়ে আবারও হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এ নিয়ে টানা 2 টেস্ট সিরিজ নাজমুল শান্তর দলের কাছে ধবল ধোলাই পাকিস্তান। রাশিয়ায় চলছে নতুন কৃতদাস প্রথা। বাংলাদেশ থেকে তরুণদের প্রলোভন দেখিয়ে রুশ সেনাবাহিনীর কাছে বেচে দিচ্ছে রিক্রুটিং কোম্পানিগুলো। শিশু রামিসা হত্যা মামলায় এলো চাঞ্চল্যকর তথ্য। খুনের ক্ষেত্রে সন্দেহভাজন সোহেলকে সহায়তা করেন তারই স্ত্রী। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পঞ্চম দিনের যদিও মাত্র 1 ঘণ্টাই পেরিয়েছে, তবুও মনে হচ্ছিল যেন অনন্তকাল। শেষ পর্যন্ত জুটি ভাঙার সেই উইকেট যখন ধরা দিল, বাকি দুটিও পড়ে গেল টপাটপ। যেন দীর্ঘ খরার পর প্রবল বর্ষণ। বাংলাদেশের ক্রিকেটে এখন ঝরছে সাফল্যের বাদলধারা। সিলেটও সাক্ষী রইল সেই গৌরবের। শেষ দিনে 78 রানের জয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেই ছাড়ল নাজমুল হোসেন শান্তর দল। এ নিয়ে টানা 2টি টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। 2024 সালে পাকিস্তানে গিয়েও 2-0 ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার দেশের মাঠে ধরা দিল একই সাফল্য। তবে এবারের কৃতিত্ব একটু আলাদাও। জয়ের মঞ্চ সাজানো হয়ে গিয়েছিল আগের দিনই। শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ছিল 121 রান, বাংলাদেশের 3 উইকেট। দিনের প্রথম ঘণ্টায় মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান দ্রুত রান তুলে কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিলেন বটে। তবে বাংলাদেশ শেষ পর্যন্ত জিতে নিয়েছে দাপটেই। এই জুটি ভাঙার পর আর কোনো রান ছাড়াই গুটিয়ে গেছে পাকিস্তানের ইনিংস। আগের দিন 4 উইকেট শিকারী তাইজুল ইসলাম শেষ দিনেরও নায়ক। বাংলাদেশের মাথা ব্যথা হয়ে ওঠা জুটি ভেঙেছেন তিনি। তার হাত ধরেই এসেছে জয় নিশ্চিত করা উইকেট। দেশের সফলতম টেস্ট বোলারের প্রাপ্তি ইনিংস 6 উইকেট আর ম্যাচে 9টি। পানির বিরতির পর দ্বিতীয় বলেই জুটি ভাঙেন তাইজুল। স্লিপে ধরা পড়েন সাজিদ। জুটি থামে 54 রানে। পাকিস্তানের ইনিংসও থমকে যায় সেখানেই। শরীফুল আক্রমণে এসে প্রথম বলেই বিদায় করেন 94 রান করা রিজওয়ানকে। শেষ উইকেটটি দ্রুতই নিয়ে নেন তাইজুল। 13 বলের মধ্যে 0 রানের পতন শেষ 3 উইকেটের। পিন্ডির পর ঢাকা, এরপর সিলেট। পাকিস্তানকে সাদা পোশাকে পেলেই যেন জ্বলে উঠছে টিম টাইগার। আজ চুকনগড় গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে আধুনিক বিশ্ব ইতিহাসে এক স্থানে সবচেয়ে বেশি মানুষ হত্যার রেকর্ড করে পাকিস্তান সেনাবাহিনী। এদিনই দাম্ভিক পাকিস্তান ক্রিকেট দলকে মাটিতে টেনে নামালো বাংলাদেশ। গোপালগঞ্জের 3 যুবককে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ উঠেছে। 19 মে ভুক্তভোগী পলাশ শেখের বাবা মোহাম্মদ জামিল শেখ একটি অভিযোগ দায়ের করেছেন। এই ব্যাপারে ঢাকার খিলক্ষেত থানায় অভিযোগে বলা হয়েছে, ঢাকার নিকুঞ্জ এলাকার জাবালিনুর ইন্টারন্যাশনাল লিমিটেডের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান গোপালগঞ্জের 3 যুবককে মাসে 1,20,000 টাকা বেতনে রাশিয়ায় কনস্ট্রাকশন সাইটে চাকুরি দেওয়ার প্রলোভন দেখান। পরে প্রত্যেকের কাছ থেকে 7 লাখ টাকা করে আদায় করেন। গত 7 মে গোপালগঞ্জের 3 জন সহ মোট 30 জন বাংলাদেশিকে একটি ফ্লাইটে রাশিয়ায় পাঠান। ওই অভিযোগপত্রে বলা হয়েছে, রাশিয়া পৌঁছানোর পর তাদের চুল কেটে দেওয়া হয়, সামরিক পোশাকের মাপও নেয়। তাদের দিয়ে যুদ্ধ করানো হবে বলে জানিয়ে মোবাইলও কেড়ে নেওয়া হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা ইউক্রেন সীমান্তবর্তী যুদ্ধক্ষেত্রে রয়েছে। চাকুরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে প্রাণ নিয়ে সংশয়ে থাকা রনি ফকিরের স্ত্রী তৃষা বেগমের অভিযোগ, তার স্বামী ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু দালালের মাধ্যমে ঢাকার নিকুঞ্জ এলাকার জাবালিনুর ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করেন। 18 মে শেষবার স্ত্রীকে রনি জানান, তারা রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছাকাছি একটি সেনা ক্যাম্পে অবস্থান করছেন। সেখানে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। জীবন নিয়ে সংশয় ও অজানা আতঙ্কের মধ্যে আছেন বলেও তিনি স্ত্রীকে জানিয়েছেন। বাঙালিয়ানার অনুসন্ধানে উঠে এসেছে, শুধু এই 3 যুবকই নয়, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব রিক্রুটিং এজেন্সি দেশের নানান স্থান থেকে যুবকদের প্রলোভন দেখিয়ে রাশিয়া পাঠাচ্ছে। এরপর তাদের তুলে দেয়া হচ্ছে রুশ সেনাবাহিনীর হাতে। এ ধরনের বেশ কিছু ঘটনার নথি বাঙালিয়ানার হাতে রয়েছে।
প্রমাণসহ এগুলো খুব দ্রুত সময়ে প্রকাশে কাজ করছে বাঙালিয়ানা। ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে বাংলাদেশে গত বছর হামের রুটিন টিকার সংকট ছিল বলে জানিয়েছে ইউনিসেফ। বুধবার ২০ মে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, ২০২৪ সাল থেকে সম্ভাব্য এই সংকট নিয়ে তারা অন্তত ১০ বার সরকারকে সতর্ক করলেও সময়মতো টিকা সংগ্রহ করা যায়নি। তথ্য মতে ২০২৫ সালের শেষ ভাগে বাংলাদেশ চাহিদার মাত্র ১/৩ বা ১৭.৮ মিলিয়ন ডোজ টিকা পাওয়ায় টিকাদান কর্মসূচি ব্যাহত হয় এবং হামের প্রাদুর্ভাব দেখা দেয়। ইউনিসেফ স্পষ্ট করেছে, এই সংকট তহবিলের অভাবে নয়, বরং আমলাতান্ত্রিক জটিলতায় হয়েছে। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় লোমহর্ষক ঘটনা জানতে পেরেছে পুলিশ। সোহেল রানার স্ত্রী স্বপ্না এ তথ্য দিয়েছেন। পুলিশ জানায়, নিহত রামিসার পরিবার একই ভবনে দীর্ঘ ১৭ বছর ধরে বসবাস করছেন। অভিযুক্ত দম্পতি মাত্র ২ মাস আগে উল্টো দিকের ফ্ল্যাটে ভাড়া আসেন। গতকাল সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা ওই ফ্ল্যাটের দরজার সামনে তার স্যান্ডেল দেখতে পান। ডিএমপির অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম জানান, রামিসার মা যখন দরজায় নক করছিলেন তখন ভেতরে হত্যাকাণ্ডটি ঘটানো হচ্ছিল। মূল আসামি সোহেল যেন পালাতে পারেন সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন। সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর স্বপ্না দরজা খোলেন। তিনি নিজে এই হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে কাজ করেছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে প্রতিবেশীর বিকৃত যৌন লালসার শিকার হয়েছিল শিশুটি। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা ও হাত কেটে ফেলা হয়েছিল। পরে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল রিপোর্টের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। (১৯৭১ সালের ২০ মে এদিন খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগড়ে শরণার্থী ক্যাম্পে যাওয়ার জন্য জড়ো হওয়া নিরস্ত্র মানুষের উপর গুলি চালায় হিংস্র পাকিস্তান বাহিনী। এই হামলায় প্রায় ১২,০০০ নিরস্ত্র মানুষ শহীদ হন। এটি শুধু বাংলাদেশি নয়, সম্ভবত আধুনিক পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা। এই দিবসটি নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশি বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগ দূর করতে এবং কর ব্যবস্থায় ন্যায্যতা ফেরাতে আগামী জাতীয় বাজেটে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি পরবর্তী ৩ বছরের মধ্যে তাদের পরিশোধিত অতিরিক্ত ন্যূনতম কর ভবিষ্যতের করযোগ্য আয়ের সঙ্গে সমন্বয় করতে না পারে, তবে চতুর্থ বছর থেকে তারা সেই অর্থ ফেরত পাবে। এই রিফান্ড প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও সরাসরি যোগাযোগহীন ব্যবস্থার মাধ্যমে সরাসরি ব্যাংকে জমা হবে। কোম্পানিগুলোর মুনাফা বা লোকসান যাই হোক, বর্তমানে টার্ন ওভারের ওপর 1% থেকে 3.5% হারে ন্যূনতম কর দিতে হয়, যা ফেরত না পাওয়ায় প্রকৃত করের বোঝা 50% পর্যন্ত দাঁড়িয়ে যায়। দর্শক, এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। সিলেট টেস্টে আজ জয়ের পর ICC টেস্ট র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ। 2 ধাপ লাফ দিয়ে 7-এ উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই সেরা র্যাঙ্কিং। 2018 সালে 8-এ উঠেছিল বাংলাদেশ দল। আজ সিলেট টেস্ট শেষ হওয়ার পরপরই র্যাঙ্কিং হালনাগাদ করেছে ICC। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলে 9ম স্থান থেকে 7ম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। পাকিস্তানের 2 ধাপ অবনতি হয়েছে। 6 থেকে 8-এ নেমে গিয়েছে শান মাসুদের দল। 1 ধাপ নেমে 9ম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা 7 থেকে উঠেছে 6-এ। এদিকে সিলেট টেস্ট জয়ের পর এই সংস্করণে বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেবিলে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ভারত নেমে গেছে 6-এ, বাংলাদেশ উঠেছে 5-এ।
পাকিস্তানকে ধবল ধোলাই করার পর 58.33% পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠেছে 5-এ, 48.15% পয়েন্ট নিয়ে 6 ভারত। বাংলাদেশের কাছে ধবল ধোলাই হওয়া পাকিস্তান 8.33% পয়েন্ট নিয়ে আছে 9 দলের মধ্যে 8-এ। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হল। ধন্যবাদ।